হ্যালো বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি সুপারহিট স্টারদের রিসেন্টলি রিলিজ পাওয়া কাঙ্গুয়া মুভির গল্প। এই এক্সপ্লেনেশনে আমরা জানতে পারব পূর্বজন্ম ও বর্তমান জন্মের পিতৃ ভালোবাসার সম্পর্ক ও বীর যোদ্ধাদের যুদ্ধ। এক্সপ্লেনেশনে দুই কালের অংশ একে অপরের সাথে জড়িত, তাই বন্ধুদের অনুরোধ রইল যে তারা মনোযোগ সহকারে ভিডিওটি না কেটে ফুল ভিডিওটি দেখতে। ছবির একদম শুরুতে আমরা আদি সভ্যতার একটি গ্রাম অঞ্চল দেখতে পাচ্ছি, যেখানে কিছু শিশুরা দলবদ্ধভাবে বসে একজন বয়স্ক মহিলার কথা মনোযোগ দিয়ে শুনছে। সেই মহিলা বাচ্চাদের বলছিল, আমাদের এই পৃথিবীর মধ্যে সবচেয়ে রহস্যময় রহস্য হচ্ছে মানুষের জীবন। মানুষ কেন জন্ম নেয়, মানুষ কেন কারো সাথে থাকে, অথবা মানুষ কেন কারো জন্য নিজের জীবন ত্যাগ করে, এটা রহস্য কেউ জানে না, শুধু একজন জানে, সেটা হচ্ছে উপরে তাকিয়ে থাকা চাঁদ। এর পরের দৃশ্যে আমরা একটি আধুনিক ল্যাব দেখতে পারি, যেখানে দেখা যায় অনেকগুলো বাচ্চার উপর কোনো এক প্রকারের ল্যাব এক্সপেরিমেন্ট করা হচ্ছে, এবং সেই মুহূর্তে হঠাৎ ল্যাবের সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। আমরা এই সিনটিতে দেখতে পারি জিতা নামের একটি বাচ্চা ল্যাব থেকে পালিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে, এবং তার পিছনে অস্ত্রধারী অনেকগুলো সিকিউরিটির লোকেরা দৌড়াচ্ছে। সে যখন জঙ্গলের মাঝামাঝি পৌঁছায়, ঠিক তখনই একটি মালবাহী ট্রেন তার সামনে দিয়ে বেরিয়ে গেল, এবং চোখের পলকে ছেলেটি অদৃশ্য হয়ে গেল। আমরা দেখতে পারি তাকে ট্রেনের ভিতরে বসে একটি কয়লা হাতে নিয়ে কোনো এক আদিম যোদ্ধার ছবি আর্ট করছে, এবং আর্ট করা শেষে সেই ছেলেটি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। আমরা এখানে একজন লোককে দেখতে পাচ্ছি যে রিসর্টে স্পা নিচ্ছে। তার নাম হচ্ছে কোল্ট 95। আর তখনই তার মোবাইলে একটি ফোন আসলো পুলিশের ডিজিপি নলাস্কর থেকে। আর সে জানতে চাচ্ছে যে ডিসুজা নামের যে এক সন্ত্রাসীকে ধরার জন্য তাদের ৫ লক্ষ টাকা পুরস্কারের কথা বলা হয়েছিল, সেই ব্যাপারে আসলে তারা কি করছে, আর তার পার্টনার ফ্রান্সিসই বা কি করছে এই ব্যাপারটা নিয়ে। কিন্তু এটার উত্তরে আমরা কোল্ট 95কে খুব চিল সুরে বলতে শুনি যে ডিসুজাকে ধরার সময় তার গুন্ডারা ফ্রান্সিসের সামনে এসে পড়ে, তাই ফ্রান্সিস তাদেরকে নিয়ে জিম করতেছে। এবং এই দৃশ্যে আমরা এই ছবির মূল নায়ক ফ্রান্সিসকে দেখতে পারি যে সে গুন্ডাদেরকে ইনস্ট্রুমেন্ট দিয়ে তার নায়কীয় স্টাইলে ধোলাই করছে আর রেডি হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোল্ট 95 গাড়ি ড্রাইভ করছে ফ্রান্সিসকে নিয়ে, এবং তাদের পাশে বসে আছে তাদের অ্যাসাইনমেন্ট ডিসুজা। ডিসুজা তাকে প্রশ্ন করছে কেন তারা তাকে অপহরণ করেছে। এই উত্তরে কোল্ট 95 বলে তারা হচ্ছে বাউন্টি হান্টার, তারা পুলিশদের সেই ক্রিমিনাল ধরতে সাহায্য করে যেটা পুলিশ ধরতে পারে না। তারা বিচের সামনে দিয়ে যাচ্ছিল, এবং তখনই ছবির নায়ক ফ্রান্সিসকে কিছু সুন্দরী মেয়েরা নাম ধরে ডাকে। এটি দেখতে পেয়েই ফ্রান্সিস বলে কোল্ট 95 গাড়ি থামাতে, এবং তাদের দিকে সে হাত নাড়ায়। এটা দেখে তাদের অ্যাসাইনমেন্ট ডিসুজা বলে যে বাউন্টি হান্টিং করার সময়ও তার মনে কি রোম্যান্স কাজ করে, কি করে, তার কি কোনো ভয় কাজ করে না। এটার উত্তরে ফ্রান্সিস বলে তার মনে চিন্তা, রাগ, জ্বলন এগুলি তার মাথায় সে নেয় না, আর যদিও কখনো এটা মাথায় আসে সে তার সামনের জনকে এগুলি ট্রান্সফার করে দেয়। হঠাৎ করে ফ্রান্সিসের গাড়ির সামনে আরেকটি গাড়ি এসে হাজির হয়, এবং এই গাড়ির মধ্যে ছবির নায়িকা অ্যাঞ্জেলাকে আমরা দেখতে পারি। অ্যাঞ্জেলাও একজন প্রফেশনাল বাউন্টি হান্টার এবং ফ্রান্সিসের সাবেক প্রেমিকা। হঠাৎ অ্যাঞ্জেলাকে দেখলাম চলন্ত গাড়িতে ডিসুজার হাতে হাত করা লাগিয়ে টান দিতে, কিন্তু ফ্রান্সিসও বুদ্ধি করে তার পায়ে একটি চেন লাগিয়ে রেখেছিল, এবং দুজন একে অপরকে বলছিল ক্যাচটি আমার। তখন ডিসুজা জিজ্ঞেস করে কিসের ক্যাচ, তখন কোল্ট 95 উত্তর দেয় তুমিই হচ্ছ ক্যাচ। তারা দুজনে মিলে একসাথে ডিসুজাকে টেনে কমিশনের সামনে নিয়ে যায়, এবং দুজনেই তাকে দাবি করে যে তারা নিজেরা ডিসুজাকে ধরেছে। কমিশনার শেষ পর্যন্ত উপায় না পেয়ে তাদের বলে তোমরা টাকা ভাগ করে নিতে পারো, কিন্তু যেহেতু তারা মানছিল না, তখন কমিশনার তাদের বলে তোমরা একসাথে গাড়িতে যে ঠান্ডা মাথায় চিন্তা করো, আর এটাও চিন্তা করো যে একজন কমিশনারের সামনে তোমরা কেমন বাচ্চা সুলভ আচরণ করছো। গাড়িতে দুজন একসাথে বসার পর কোল্ট কমিশনারকে জিজ্ঞেস করে আপনি দুজনকে গাড়িতে বসালেন, এটার জন্য কি কোনো ফি দিতে হবে? আর এটা শোনা মাত্রই কমিশনার তার গালে একটি চর বসিয়ে দেয়। তখন কোল আবারও জিজ্ঞেস করে আপনি আপনার গাড়ির কোনো ইন্স্যুরেন্স করেছেন কিনা, এবং কমিশনার বলে গতকাল করিয়েছি। আর সাথে সাথেই আমরা দেখতে পারি গাড়ির কাজগুলো ভেঙে যাচ্ছে, কেননা ফ্রান্সিস আর এঞ্জেলা গাড়ির মধ্যেই মারামারি শুরু করে দিয়েছে। আর এটা দেখে কমিশনার কোলকে জিজ্ঞেস করে ওরা এত ভায়োলেন্ট হয়ে মারামারি করে, কিন্তু কোল এটার বিপরীতে বলে আপনি এখন ভায়োলেন্স দেখছেন, কিন্তু 1 বছর আগে এদের মাঝে এর তুলনায় অনেক বেশি ভালোবাসা ছিল। এই সিনে আমরা আগের সেই ল্যাবটি আবারও দেখতে পাই। এখানে ল্যাবের সিকিউরিটি তাদের
কমান্ডোকে বলছে যে তারা যে শিশুটি পালিয়েছে জেতা তার ব্রেনের সিগন্যালটি গোয়ার একটি নির্দিষ্ট স্থানে চিহ্নিত করতে পেরেছে। তখন তাদের কমান্ডো তাদের আদেশ করে ওকে নিয়ে আসতে, না হয় তার মাথা কেটে নিয়ে আসতে। এখানে আমরা পুলিশ কমিশনারকে তাদের নতুন প্রজেক্টের ব্যাপারে কথা বলতে শুনি। এবারের প্রজেক্টের নাম হচ্ছে জিতু, যে হচ্ছে মাফিয়া কিং কাম্বুডার ভাই, আর প্রজেক্টের পুরস্কার হচ্ছে 10 লক্ষ টাকা। তখন ফ্রান্সিস আর অ্যাঞ্জেলা পুরস্কারের অঙ্ক 15 লক্ষ টাকা করে দিতে বলে, আর এতে কমিশনার রাজি হয়, কিন্তু একটি সতর্কবার্তা দেয় যে যদি জিতুর গায়ে একটি ছোঁয়াও লাগে তাহলে তার ভাই কাম্বুডা তাদের টুকরো টুকরো করে ফেলবে। ফ্রান্সিস আর কোল জিতুকে খুঁজতে খুঁজতে তার পার্সোনাল ইয়ার্ডের দিকে পৌঁছায়। তখন জিতুকে ধরে নিয়ে যাওয়ার সময় ধস্তাধস্তিতে ফ্রান্সিসের হাত থেকে গুলি চলে যায় এবং তা চালাকি করে ফ্রান্সিস কোলের হাতে ধরিয়ে দেয়। তারা পরিস্থিতি বুঝে সেখান থেকে সরে পড়ার চিন্তাই করছিল, তখনই তারা ল্যাব থেকে সেই পালানো ছেলে জেতাকে দেখতে পায় তাদের সামনে। তারা ভয়ে ভয়ে সেই ছেলেটিকে ইগনোর করে নিজেদের বোট করে চলে যাচ্ছিল, কিন্তু ফ্রান্সিস কেন জানি পেছনের দিকে তাকিয়েছিল সেই ছেলেটির দিকে। আর অপরদিকে আমরা অ্যাঞ্জেলাকে আরেকটি বোট করে সেই ইয়ার্ডের দিকে আগাতে দেখি। এর পরের সিনে ফ্রান্সিসের বাবা মা তাকে জিজ্ঞেস করছে যে ওই ছেলেটি তাদের চিনবে কিনা। ঠিক তখনই কোল এসে জানায় যে ওই ছেলেটি অ্যাঞ্জেলার বাসায় আছে, আর তারা ওখানে দৌড়ে যায় আর দেখতে পারে যে ছেলেটি অলরেডি তাদের স্কেচ বানিয়ে ফেলেছে এবং অ্যাঞ্জেলাকে বলে দিয়েছে যে গতরাতে তারা শুট করেছিল। ফ্রান্সিস কোনো মতে ছেলেটিকে নিয়ে গাড়ি করে পালিয়ে যায় অ্যাঞ্জেলার কাছ থেকে, কিন্তু রাস্তার মধ্যে হঠাৎ করে যেটা অসুস্থ হয়ে পড়ার কারণে তারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে। এখানে কোল ফ্রান্সিসকে বলে চলো আমরা এখান থেকে বের হয়ে যাই ছেলেটিকে রেখে, কিন্তু ফ্রান্সিস বলে যে এই ছেলেকে একা রেখে সে যেতে পারবে না, কেননা তার মন কে কি যেন বাধা দিচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তেই ডক্টর ফ্রান্সিসকে বলে এই ছেলের ব্রেনে অনেক সমস্যা দেখা দিয়েছে, মনে হচ্ছে এর ব্রেনের সেলগুলো কেউ চেঞ্জ করেছে নিজের মতো করে, আর আপনারা আপাতত তাকে নিয়ে যেতে পারেন, কিন্তু কাল আবার চেক আপের জন্য ফিরে আনতে হবে। রাস্তার মধ্যে কমিশনার ফ্রান্সিসকে ফোন দিয়ে বলে যে কম্বোটা জানতে পেরেছে যে ছেলেটি জানে তার ভাইকে কে মেরেছে, তাই তাদের সে আন্ডারকভার হতে বলে। ছেলেটিকে বাসে নিয়ে যাওয়ার পর ফ্রান্সিস দেখতে পারল যে ছেলেটি দেয়ালের মধ্যে আবারও তার প্রতিচ্ছবি স্কেচ হলো এবং ছেলেটিকে ধরা মাত্রই ফ্রান্সিসের চোখে পুরোনো দিনের কিছু দৃশ্য ভেসে উঠল। ছেলেটি ক্ষুধা লাগার কারণে ছেলেটিকে নিয়ে ফ্রান্সিস আর কোল রাতে একটি রেস্টুরেন্টে পৌঁছায়। পৌঁছানো মাত্রই তারা দেখতে পারে এঞ্জেলা সেখানে আসে এবং ফ্রান্সিসের হাতে এঞ্জেলা একটি হাত কড়া পরিয়ে দেয়। পরনের সাথে সাথেই সে কাম্বুডাকে রেস্টুরেন্টের মধ্যে ডেকে নেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ল্যাবের গুন্ডারা এসে কাম্বুডাকে শুট করে জেতাকে গাড়িতে উঠে নিয়ে যায়, আর ফ্রান্সিস কোনো মতে হাত কড়া ভেঙে তাদের পিছনে দৌড়ায়। এবার আমরা ছবির ফ্ল্যাশব্যাক দেখতে পারি 1070 খ্রিস্টাব্দ, যেখানে 25,000 সৈন্যের সাথে জাহাজে রোমান সম্রাটকে আমরা দেখতে পাচ্ছি। সে চাচ্ছিল এমন কিছু দ্বীপ যেখানে সৈন্যাগার বানাতে পারে, আর সে ভারত মহাসাগরে এমন 5টি দ্বীপের সন্ধান পেল, যেগুলি হচ্ছে মান্ডিয়াল, যেখানে মান্ডাঙ্গাররা জাহাজ নির্মাণে দক্ষ; বেঙ্গাডু, এটি হচ্ছে তুষারের জঙ্গল, যেখানে মানুষরা প্রাণঘাতক অস্ত্র ও প্রাণ রক্ষাকারী জড়িবুটির জন্য প্রসিদ্ধ; মুকাড্ডু, এরা পশু শিকার করে আর গান গায়; আরাদ, এই অঞ্চলের চারপাশে লোহার পাহাড়, আর এই জাতি অনেক হিংস্র, কখনো কারো উপর দয়া করে না; পেরুমাছি, মনোমুগ্ধকর সবুজ বনে ঘেরা, যেখানে পেশাই হচ্ছে যুদ্ধ, আর এরা হচ্ছে বীরের জাতি। রোমান সম্রাট এখানকার আঞ্চলিক লোক, যার নাম হচ্ছে মিয়াসন, ও তার সেনাপতিকে দায়িত্ব দিয়ে পাঠায় এখানে একটি দ্বীপ পুরো বংশকে নির্বংশ করে দিতে ও তাদের দখলে নিতে। আর তখন মিয়াসন সেনাপতিকে সবগুলো দ্বীপ দেখিয়ে জিজ্ঞেস করে সে কোন দ্বীপ নিতে চাচ্ছে। উত্তরে সেনাপতি বলে পেরুমাছি। মিয়াসন তখন এই দায়িত্ব মান্ডিয়ালু দ্বীপের গরুয়াকে দেয়, কেননা সেই হচ্ছে পেরুমাচির বিশ্বাসযোগ্য। গরুয়া রোমান সেনাপতিকে বলে যে পেরুমাচিকে এমনভাবে পতন করা সম্ভব নয়, তাকে সময় দিতে হবে। সে যেন নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে তাদের হাজার হাজার সৈন্য মেরে ফেলতে পারে, এবং এতে সেনাপ্রধান রাজি হয়। সে তার পরিবার সহ পেরুমাচিতে পৌঁছায় এবং পেরুমাচির প্রধানের সাথে দেখা করে তাদের প্রস্তাব দেয় যে জাহাজ বানানোর জন্য 100 সৈনিক দিতে, এবং এতে সরল মানসিকতার পেরুমাচির প্রধান রাজি হয়ে যায়। গরুয়া রোমান সেনাপতির সাথে একটি সওদা করে নেয় যে প্রত্যেকটি সৈন্যের বিনিময়ে তাকে 2টি করে সৈন্য মুদ্রা দিতে হবে, আর সেনাপতি তাকে 100টি মৃত সৈন্যের ডান হাত কেটে আনতে বলে প্রমাণস্বরূপ। গরুয়া ঠিক ওই কাজটি করে। 100 জন সৈন্যকে মেরে সে তাদের ডান হাত কেটে নিয়ে রোমান সেনাপতির কাছে নিজের পুরস্কারটি বুঝে নেয়। গরুয়া আবার পেরুমাচি দ্বীপে এসে দ্বীপের প্রধানের কাছে আরো 100 জন সৈন্য চায়, এটা বলে যে তাদের কাজ এতই ভালো করছে যে বিদেশিরা খুশি হয়ে আরো 100 জনকে ডিমান্ড করেছে। পেরুমাচির প্রধান কিছু না বলে আরো 100 জনকে নিয়ে রওনা হওয়ার নির্দেশ দেয়। এতে গরুয়া একটি শয়তানি হাসি হাসে। গরুয়া যখন জঙ্গলের মধ্যে ছিল 100 জন সৈনিক নিয়ে, তখন দেখা যায় এ
এর আগের বার ১০০ জনের মধ্যে একজন সৈনিক কোনোভাবে বেঁচে গিয়েছিল এবং সে নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে নিজের একটি হাত কেটে ওই ১০০ জন সৈনিকের মধ্যে রেখে দেয় যাতে গরুয়া বুঝতে না পারে। এবার ১০০ জন সৈনিক আসলে গরুয়া ও তার বাহিনীকে বধ করার জন্যই পাঠানো হয়েছে এবং এই সৈনিক দলের প্রধান হচ্ছে ছবির মূল চরিত্র পেরুমাচির প্রধানের ছেলে গাঙ্গুয়া। আমরা দেখতে পারি গাঙ্গুয়া সবাইকে নিয়ে গরুয়ার সকল সৈন্যদের হত্যা করতে সক্ষম হয় ও গরুয়ার ডান হাতটি সে নিজ হাতে কেটে ফেলে। এখানে আমরা দেখতে পাই গরুয়া ও তার কাটা হাতকে গাছের সাথে বেঁধে পেরুমাচিতে নিয়ে আসা হয়েছে এবং তাকে একটি কাঠের সাথে বেঁধে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে সবাই। এর মধ্যে আমরা মান্ডিলুর প্রধানকে এই দ্বীপে আসতে দেখি এবং সেও তাদের সাথে এই সিদ্ধান্তে সহমত পোষণ করে এবং এটিও সাজেশন দেয় যে তার পরিবারকেও সাথে জ্বালিয়ে দেওয়া উচিত। কিন্তু এতে আমাদের নায়ক গাঙ্গুয়া রাজি ছিল না কোনো মতেও। তার নির্ণয় এটা তার পরিবারের দোষ ছিল না। পরিস্থিতি বুঝতে পেরে গরুয়ার স্ত্রী নিজের ছেলেকে গাঙ্গুয়ার হাতে সঁপে দিয়ে নিজে আগুনে আত্মহত্যা করে এবং এটা দেখে গাঙ্গুয়া সকলের সামনে শপথ নেয় যে এই ছেলে এখন থেকে তার ছেলে। পেরুমাচির প্রধান তার ছেলে গাঙ্গুয়াকে সতর্ক করছে যে সে সমুদ্রে যুদ্ধের জাহাজকে এগোতে দেখছে। আমরা দেখতে পারি গাঙ্গুয়া এদিকে গরুয়ার ছেলেকে ঠিক নিজের ছেলের মতোই লালন পালন করছে। আরেকদিকে মিয়াসন রোমের সেনাপতিকে আরাদে দ্বীপের প্রধান ওদিরামের কাছে নিয়ে যায় আর মিয়াসন নিজেই পেরুমাচিতে গিয়ে গাঙ্গুয়াকে সতর্ক করে যে আরতি আর রোমান সৈন্যরা এক হয়ে তাদের সাথে যুদ্ধ করতে আসছে। উদিরাম প্ল্যান করে যে যুদ্ধের পূর্বে যখন পেরুমাচির যোদ্ধারা অগ্নিপূজা করবে এবং নিরস্ত হয়ে ঝর্ণায় স্নান করতে যাবে তখনই লুকিয়ে থাকায় আরতির যুদ্ধরা তাকে মেরে ফেলবে এবং এর জন্য উদিরাম তার দুই ছেলেকে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্যে রওনা করে। এখানে আমরা গাঙ্গুয়া ও গ্রামের সবাইকে আগুনের পূজা করতে দেখি আর অন্যদিকে উদিরামের সৈন্যরা গাছের মধ্যে লুকিয়ে থাকতে দেখি। গাঙ্গুয়া ও তার সৈনিকরা যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল ঠিক তখনই গাঙ্গুয়া অনুভব করতে পেল যে জঙ্গলের ভিতরে শত্রুরা আছে এবং এটা বোঝার সাথে সাথেই তারা একজোট হয়ে তাদের প্রতিরোধ করা শুরু করলো। কিন্তু এখানে একটি টুইস্ট আমরা দেখতে পারবো। গাঙ্গুয়া যখন তার ছেলেকে দেখতে পারে তখন সে তার কাছে তলোয়ার চায় এবং ছেলেটি যখন গাঙ্গুয়ার হাতে তলোয়ার তুলে দিবে ঠিক তখনই ছেলেটি তলোয়ার হাতে না দিয়ে গাঙ্গুয়ার শরীরে এই তলোয়ার দিয়ে আঘাত করতে থাকে। এতে আমরা বুঝতে পারি যে ছেলেটির মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছিল। গাঙ্গুয়া আহত অবস্থায় উদিরামের দুই ছেলেকে হত্যা করে এবং তাদের লাশ তাদের নৌকার কাছে পৌঁছিয়ে দেয় এবং একটি চিঠিতে তাদের ৮ দিনের ভেতর যুদ্ধের পরিস্থিতি নিতে বলে। গাঙ্গুয়া তার ছেলেকে ধরতে তার পিছ নিলে তার ছেলে আবার তাকে আঘাত করার চেষ্টা করে কিন্তু গাঙ্গুয়া এতে রাগান্বিত না হয়ে তার ছেলেকে বুঝিয়ে বলে যে সে বুঝতে পেরেছে তার মনে প্রতিশোধের আগুন জ্বলছে কিন্তু তাকে যদি মারতেই হয় তাহলে সামনে যুদ্ধের পরে তাকে মারতে। সে নিজেই তার ছেলের হাতে নিজের আত্মসমর্পণ করবে এমন প্রতিজ্ঞা করে সে ছেলেটিকে নিয়ে দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। দ্বীপে আসা মাত্রই সবাই ছেলেটিকে মেরে ফেলতে চায় কিন্তু এতে গাঙ্গুয়া বাধা হয়ে দাঁড়ায়। অবশেষে সবাই রায় দিল যে ছেলেটিকে কালো জঙ্গলে রেখে আসতে হবে। এর অর্থ হলো সবাই জানে যে ওকে রেখে আসা মাত্রই সেখানে হিংস্র যত জন্তু তাকে আক্রমণ করবে এবং সে মারা যাবে। আর গাঙ্গুয়া সবাইকে জানিয়ে দিল ছেলেটি একা যাবে না, তার সাথে তার বাবা অর্থাৎ গাঙ্গুয়া নিজে যাবে। কালো জঙ্গলে যাবার পর আমরা দেখতে পারি যে ছেলেটি একটি কুমিরের আক্রমণের শিকার হয় আর ঠিক তখনই গাঙ্গুয়া নিজের জীবন বাজি রেখে সেই কুমিরটিকে মেরে ফেলে এবং কুমিরের কামড়ে ছেলেটির পা আহত হয় আর গাঙ্গুয়া তাকে নিজেই চিকিৎসা আর যত্ন দিয়ে সুস্থ করে তোলে। উদিরামের কাছে রোমান সৈন্যরা যায় আর সাথে মিয়াসনও থাকে। রোমান সৈনিকরা উদিরামকে অপমান করে এবং তাদের সৈন্যমুদ্র ফেরত দিতে বলে। এতে উদিরাম রাগান্বিত হয়ে সকল সৈন্য মেরে ফেলে। এই সিনে আমরা দেখতে পারি যে পেরুমাচির মহিলারা যুদ্ধের জন্য ওষুধ সংগ্রহে সাদা জঙ্গলে যাচ্ছে এবং এখানে উদিরামের ছোট ছেলে নিজের সৈন্যদের নিয়ে ওত পেতে থাকে মেয়েদের নিধন করার জন্য। কিন্তু মেয়েরা সাংকেতিকভাবে বাঁশির মাধ্যমে গাঙ্গুয়ার সাথে যোগাযোগ করে এবং গাঙ্গুয়া তাদের বুঝিয়ে দেয় বাঁশির সংকেতের মাধ্যমে কিভাবে শত্রুদের নিধন করতে হবে আর ঠিক সেভাবেই তারা শত্রুদের বধ করে। উদিরামের ছোট ছেলেকে তারা গাছের সাথে বেঁধে হাত পা ছিঁড়ে ফেলে ও গাঙ্গুয়াকে তাদের বিজয় বার্তাটি পাঠিয়ে দেয় বাঁশির মাধ্যমে। এই ঘটনাটি বিচারের স্বার্থে ৫ দ্বীপের প্রধানরা তাদের বিচারকের কাছাকাছি সম্মুখীন হয়। সে সময় উদিরাম যখন তার তৃতীয় ছেলের এমন করুণ দশা দেখতে পায় তখন সে এখানে দাঁড়িয়ে যুদ্ধের ঘোষণা দেয় এবং তার পক্ষে মুকুডা ও মান্ডিয়ালু আর পেরুমাচির পক্ষে শুধু বেঙ্গাডু দাঁড়ায়। আমরা দেখতে পারি উদিরাম একে একে সবাইকে মেরে ফেলে এবং সর্বশেষে পেরুমাচির প্রধানকে হত্যা করতে নেয়। কিন্তু শেষ মুহূর্তে পেরুমাচির প্রধান নিজের ছেলে গাঙ্গুয়াকে এই অবস্থার বার্তা পাঠিয়ে দেয়। উদিরাম ৩০০ জাহাজ নিয়ে
কাউকে কিছু বুঝতে দেবার আগেই পেরুমাচিতে আক্রমণ করার উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু এরই মধ্যে গাঙ্গুয়া পরিকল্পনা করে বনে অসংখ্য মশাল জ্বালিয়ে রাখে। এতে উদিরাম ভাবে যে তারা সবাই জঙ্গলে লুকিয়ে আছে এবং তারা নিজের সকল নৌকাকে কালো জঙ্গলের দিকে নিয়ে যায়। জঙ্গলে ঢোকা মাত্রই উদিরামের সৈন্যরা একে একে গাঙ্গুয়ার পাতা ফাঁদ ও গাঙ্গুয়ার আক্রমণের বিনাশ হতে থাকে। এক পর্যায়ে দেখা যায় অনেকগুলো সৈন্য গাঙ্গুয়ার সামনে থাকে এবং গাঙ্গুয়াকে আমরা নিরস্ত্র অবস্থায় দেখতে পারি। এখানে কিন্তু ঠিক আগের মতোই তার ছেলে এসে তার সামনে চিৎকার দিয়ে হাতে তলোয়ারটি দেয়, কিন্তু কোনো আক্রমণের উদ্দেশ্যে না, তাকে সাহায্যের উদ্দেশ্যে। এতে গাঙ্গুয়া খুশি হয়ে শত্রুদের মোকাবেলা করতে থাকে, কিন্তু পিছন থেকে এসে একজন তার ছেলেকে উঠিয়ে নিয়ে যায়। তিনটি এখন ভবিষ্যতে ট্রান্সফার হয়ে যায় আর আমরা দেখতে পারি ফ্রান্সিসকে তার অতীত জীবনে সবকিছু মনে পড়েছে আর সে গাড়ির পিছনে গুলিবদ্ধভাবে ছুটতে থাকে এবং কলের গলায় যে ট্র্যাকারটি ছিল সেটা টান দিয়ে তাদের ফলো করতে থাকে। ফ্রান্সিস ফ্লাইওভার থেকে ট্র্যাকারটি তার ছেলের ট্রাকে ছুঁড়ে মারে এবং সবার সাথে ট্রাকার ফলো করতে করতে একটি কার্গো ইয়ার্ডের কাছে পৌঁছায় আর তারা তার ছেলেকে দেখতে পায়। দেখা মাত্রই আবার তার পুনর্জন্ম স্মৃতি আমরা দেখতে পাই। সেই জাহাজে উঠে এবং ছেলেকে খুঁজতে থাকে আর অদিরামকে দেখতে পেয়ে জিজ্ঞেস করা মাত্রই অদিরাম তার হাত থেকে একটি দড়ি ছাড়ে, যেটা তার ছেলের ঝুলন্ত অবস্থায় দড়ি। গাঙ্গুয়া দৌড়ে এক হাত দিয়ে সে দড়িটি ধরে ফেলে আর এক হাত দিয়ে শত্রুদের মোকাবেলা করতে থাকে। আরেকদিকে আমরা বর্তমানের সিনে দেখতে পারি যেখানে ফ্রান্সিস বাইক দিয়ে লাফ দিয়ে তার ছেলের প্লেনে আটকে পড়ে এবং আমরা বর্তমান ও অতীত দুটির দৃশ্য এখানে একসাথে দেখতে পারি, যেখানে সে মোকাবিলা করছিল শত্রুদের সাথে আর এক পর্যায়ে ফ্রান্সিস প্লেন থেকে পড়ে যেতে নিয়ে প্লেনের দরজায় আটকে ছিল আর শত্রুরা তখনই মেসেজ পায় ছেলেটি গলাটা কেটে দিতে হবে, শুধু মাথা আনতে হবে, না হলে সে মস্তিষ্কের শক্তির মাধ্যমে পুরো প্লেনটি নষ্ট করে দিবে। অতীতের দৃশ্য আমরা দেখতে পাই যে ক্ষুদিরাম গাঙ্গুয়ার গলা টিপছে আর এক হাতে গাঙ্গুয়া তার ছেলের রশ্মি ধরার কারণে সে ক্ষুদিরামের সাথে সর্বশক্তিতে লড়তে পারছিল না আর এটা বুঝতে পেরে তার ছেলে তাকে বাঁচাতে নিজের হাতের রশ্মি কেটে নিজে আত্মহত্যা করে। এই দৃশ্যে ফ্রান্সিসের মনে পড়ার পরপরই ফ্রান্সিস দৌড় দিয়ে ল্যাবের সবগুলো গুন্ডাদের মেরে তার ছেলেকে বাঁচিয়ে নেয় আর ঠিক একইভাবে অতীতেও তার ছেলে মারা যাওয়ার পরে সে ক্ষুদিরামকে নিজ হাতে হত্যা করে। এবার আমরা পুরাতন দৃশ্যে আরতিতে দেখতে পাই যে ক্ষুদিরামের চিতায় আগুন দেওয়ার জন্য সবাই চিন্তিত, কেননা তার 3 ছেলেই মারা গেছে। ঠিক তখনই ক্ষুদিরামের জারজ সন্তান রক্তাঙ্গাসান এসে নিজের বাবার চিতাতে অগ্নি দেয় আর ঘোষণা দেয় যে সে গাঙ্গুয়াকে নিজ হাতেই মারবে। আমরা ল্যাবের একটি দৃশ্যে দেখতে পাই যেখানে এই ল্যাবের প্রধান হচ্ছে রক্তাঙ্গাসানের বর্তমান ভার্সন বা পুনর্জন্ম। ছাদে আমরা ফ্রান্সিসকে দেখতে পাই যে সেই ছেলেটির ব্যাপারে কথা বলছিল। তখনই আমরা দেখতে পারি যে ছেলেটি নিজের সাইকিক পাওয়ারের মাধ্যমে রাস্তায় পার্ক করা সবগুলো গাড়িকে শূন্যে ভাসাচ্ছে এবং ছবির শেষে আমরা দেখতে পাই যে এই ছবির একটি সিকুয়াল পার্ট খুব শীঘ্রই রিলিজ হবে। বন্ধুরা, আমাদের এই এক্সপ্লেনেশন ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিও লাইক দিয়ে আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিতে ভুলবেন না, যাতে সব সময় আমাদের নতুন ভিডিও আপনারা উপভোগ করতে পারেন।